জি, সিনা মাহমুদ ভাই ভাই, শেষ আমি আচ্ছা, সিনা ভাই শেষ বলতে করতে হবে। পারেনি তো, আপনারা দুজন আচ্ছা, ঠিক আছে, মাঝখানে ঠিক আছে, মাঝখানে কথা ঠিক আছে, বলছেন, ঠিক আছে, সিনা ভাইকে শেষ করতে দেন। শেষ করুক, ঠিক আছে। মাহমুদ ভালো কথা বলেছে। সোভিয়েত ছিল বইলা, ভারত ছিল বলেই টিকে গেছি। তার মানে কি? আপনাকে শক্তির বিপরীতে একটা শক্তি প্রয়োজন। যেহেতু তৃতীয় বিশ্বের দেশগুলোকে বলা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ইন্টারন্যাশনাল রিলেশনস এ ল্যান্ড অফ লিমিটেড সভরেনিটি। ফুল সভরেনিটি পাইনি আমরা, পাবো না। কারণ ওটা পাবে যারা? ওই তো আমেরিকা বা রাশিয়া, চীন। আমরা পাইনি কিন্তু। আমরা কিন্তু এই বাস্তবতা। এখন পরীক্ষার খাতে লেখা হয়তো ফার্স্ট হতে পারি। কি আসছে? ভালো রেজাল্ট বক্তৃতা দিতে তা ভাবে তাকে। প্রশ্ন হচ্ছে আপনার ন্যাশনাল স্ট্রেংথটা কি? আপনার সামরিক শক্তিটা কি? আপনার বাহিনীটা কি? আপনার ভূখণ্ডের অবস্থানটা কি? এটা স্যান্ডউইচ উইদিন ইন্ডিয়া। এটা বাস্তবতা। এগুলি যদি বোঝেন আপনার পাশে কি হইতেছে। ভারতও তো অনেক কিছু চেষ্টা করতেছে এখন তার জাতীয় স্বার্থে। সে তো সংখ্যাতে আছে। কিছু একটা হলে তো আমার অনেক ল্যান্ড আছে সেখানে। ৮ টা দেশ আছে ওপারে তার। তার স্বার্থে তার। আমেরিকাটা আমেরিকা। এখানে সে কম্প্রোমাইজ করবে না। সেও চাবে এমন একটা সরকার এখানে থাক যে তাকে ডিস্টার্ব করবে না। অর্থাৎ তার জাতীয় স্বার্থের বাইরে সে যাবে না। সাহায্য না করে যাবে না। আমাদের জন্য কি হইছে? আমাদের এখন পরাকাষ্ঠা প্রধান হচ্ছে যে আমাদেরকে বুঝতে হবে নেতৃবৃন্দকে যে আমার অবস্থানটা কোথায় আছে। আমি গণতন্ত্র চাই। আমি কতটুকু পেতে পারি? আমাকেও তো আস্তে, আস্তে আমাকে কিন্তু হুট করে হবে না কিন্তু। আমি একদিন আপনা আপনি করতে পারব না কিন্তু। আমাকে প্রক্রিয়ায় যেতে হবে কিন্তু। আমার আর্থসামাজিক ভিত তৈরি করতে হবে। যেমন ২০২৬ সালে আমাদের কিন্তু গ্র্যাজুয়েশন হওয়ার কথা অর্থনীতিতে, ওয়ার্ল্ড ব্যাংকে থেকে। এই গ্র্যাজুয়েশন পারবো আমি? ইউনুস সাহেব চলে যাচ্ছে, নতুন সরকার আসবে। তার পক্ষে সম্ভব হবে? বিরাট চ্যালেঞ্জ অর্থনীতির উপরে কিন্তু। এই চ্যালেঞ্জটা কেমনে দেখবেন আপনি? সরকারটা আসুক না কেন? সরকারটা কে চালাইবো? কে চালাবে সরকারটা? তার ম্যানেজমেন্টটা কেমন হবে? আকারটা কেমন হবে? তার ফরেন পলিসিটা কি হবে? এগুলো হচ্ছে বাস্তবতা। আপনি ক্ষমতায় যেতে পারেন। টিকে থাকা বড় কথা। তার চেয়ে বড় কথা হলো ক্ষমতায় কি যেতে পারবেন? এই অঙ্কগুলি মাথায় রাখেন, মাথায় রাখেন, যেতে পারবেন না। কাজেই আমাদের মূল কথা হচ্ছে আমি বারবার বলতেছি কিন্তু, আমাদের দেশের রাজনীতিবিদরা যত দ্রুত ক্ষমতা চেয়ে বসে, চেয়ে যেতে যখন দেখে যে সমস্যা আছে, তখনই হাত মিলায় ফেলায়। কেউ ভারতের সাথে, কেউ আমেরিকার সাথে, কেউ চীনের সাথে। এই যে মিলায় ফেলায়, এটা বাস্তবতা। এটা হচ্ছে হার্ড জি, রিয়ালিটি। শেষ করবেন। আর অবাস্তবতা হলো আমি কোন দিকে যাব না। আমি আমার দিকেই থাকবো। এটা হয় না। আপনি যদি রাষ্ট্র শাসন করেন, পলিটিক্স ইন অ্যাকশন, পলিটিক্স ইন থিওরি অনেক পার্থক্য আছে কিন্তু। আমরা কিন্তু পলিটিক্স এর অ্যাকশনে সবসময় কিন্তু প্রতারিত হইছি এবং আমরা হতবুদ্ধ হইছি। কেন? আমাদের রাজনীতিবিদরা এখনো কিন্তু দেশপ্রেমিক চেতনায় রাজনীতিবিদ নয়, স্টেটমেন্ট তো প্রশ্নই ওঠে না। কথায়, কথায় বলে ফেলায় তিনি হচ্ছেন সর্বকালের শ্রেষ্ঠ স্টেটমেন্ট। স্টেটমেন্ট কাকে বলে? বোঝে এটা? এই যে আত্মতুষ্টি, কথাবার্তা না। আমি তো এখনো বলছি নির্বাচন হবে, কোন না কোন দল পাস করবে, কেউ কোন অপোজিশন হবে। আমরা দেখব। দেশ পরিচালনার ক্ষেত্রে ভারতের মতো তাকান না কেন? শিখার শিখতে না শিখেন। এই যে ভারত হাসিনা যাওয়ার পরে মোদি যখন ডিসিশন নিল, অপোজিশন রাহুল গান্ধীকে এসে বসলো। রাহুল গান্ধী সেখানে ছিল কিন্তু। সিদ্ধান্ত হলো সর্বদলীয়। ইয়েস, হাসিনাকে আমরা প্রেশন দেব। একটা ঘটনা দেখেন না কেন? তারা আলোচনা করে কিন্তু। আর আমরা শুরুতে কি করি? আমি যখন ক্ষমতা আছি আমিই সব, অন্যরা কিছু না। এই যে মনোভাবটা, এটা কিভাবে চেঞ্জ করবেন? আগে হাত দেন এইখানে যে আমরা ইভেন কোথায়, ইভেন কোথায় সিনা ভাই, ওই যে হ্যাঁ, ওই যে আপনার কাশ্মীরে হামলার পরও কিন্তু রাহুলকে নিয়ে মিটিং করে মোদি একসঙ্গে সিদ্ধান্ত নিল পাকিস্তানে হামলা করব। ইয়েস। আমরা পারি না কেন? আমরা এইজন্য পারি না, যতটা না ভূ রাজনীতি তার বেশি কিন্তু আমরা খেলি। এতটুকু থাকলে আমরা এত বানায় ফেলি। যদি আমেরিকা বলে আসো আমার সাথে, আমরা দৌড়ে চলে যাই। কিচ্ছু লাগে না। আমেরিকান এম্বাসি দাওয়াত দিলে সব নেতা হাজির হয়ে যায়। বাদ দেন শেষ করবো সবাই সিনা ভাই। হ্যান্ডশেক করতে পারে ধন্য হয়ে যায়। তো আপনি কি বলবেন? এগুলি শুনেন, অনেক কিছু বলতে পারছি না কেন জানেন? আমরা তো এই সমস্ত জড়িত তো। আমরা দেখতেছি তো কার মনোভাব কি, কাকে দিয়ে কি হইতে পারে। এটা হবে না তো। আমি সেজন্য বললাম, নেতৃত্বের কাঠামো বর্তমানে বাংলাদেশ যা আছে, এই নেতৃত্বের কাছে প্রত্যাশার কিন্তু আকাশ পাতাল পার্থক্য। এই ম্যানিফেস্টোর সাথে কিন্তু দলীয় নেতৃত্বে অনেক বিভাজন আছে কিন্তু। কি বিএনপি, কি জামাত বা অন্য কোনো পার্টি। এটা মিলবে না কিন্তু। আমরা নির্ভরশীল কার উপরে? একটা ব্যক্তির উপরে। বিএনপির কথা হলো তারেক জিয়া। জামাতের কথা হলো আমির ভালো কথা বলতেছে, তবে সেখানে একটা গ্রুপ আছে, নিয়ম কানুন আছে। ইচ্ছা করলেই কিন্তু জামাতের মেম্বার হতে পারবে না। ওই যে আক্তার হয়ে গেছে না? অ্যাসোসিয়েট, চিন্তা করবেন অ্যাসোসিয়েট। আজকে বিএনপিতে যান, যদি মনে করে তারেক জিয়া স্ট্যান্ডিং কমিটি মেম্বার করবে। স্ট্যান্ডিং কমিটি একবারে। এই যে জিনিসগুলো দেখেন না কেন? এখানে তাকান।
পরিবর্তনটা কোথায় হয়েছে? ওই যে মামুন যে কথাটা বললো যে জুলাই সনদ লাগে না তো। রাষ্ট্রপতি পাওয়ার অ্যান্ড ফাংশন। একই ব্যক্তি দলে থাকবে, সরকারে থাকবে না। একই লোক বারবার পার্টির চেয়ারম্যান হবে। ইনার ডেমোক্রেসি নাই। এগুলো সত্য কথা। কেন নাই? আমাদের যে মনোভাব, আমাদের যে মানসিকতা, এই মানসিকতাকে চেঞ্জ করতে হবে। কবে করবে? কিচ্ছু হবে না। ওই যে বললাম, তারেক জিয়া দেশে আসছে দেখেন। অন্য প্রসঙ্গে শেষ করে দেই। উনি আসছেন দেশে। উনি তার প্রত্যেকটা মিটিং এ যাচ্ছে। সাথে আছে কি তার ওয়াইফ, জুবাইর। এটা ভালো। স্বামী-স্ত্রী যাচ্ছে। উনি একবারও চিন্তা করে নাই, এরকম একটা দেশ কখন কি করবে? এখন ধরে ফেলাইছে, উনি ওয়াইফকে নিয়ে যাচ্ছেন। উত্তরাধিকার আসতেছে। ওই যে মেয়ে জাইমা রহমান টুকটাক এদিক দিয়ে যাচ্ছে। কথা উঠে গেছে। তারেক জিয়াকে তৈরি করতেছেন। পাবলিক পারসেপশন টা কি? তিনি তার মেয়ে ওয়াইফকে পরবর্তী জেনারেশন তৈরি করতেছেন নেতৃত্বের জন্য। তাইলে দলের নেতা কে হবে? সব ব্লক। এইজন্যই বললাম অনেক কিছু আমরা ভাবি না। কিন্তু পাবলিক ভাবে এবং সেটাই কিন্তু ঘটে। সেটাই ঘটে। কেন ঘটে? জি। আমরা অসংখ্য ধন্যবাদ সিনা ভাই। দল প্রেমটা বড়। দল প্রেমের চেয়ে বড় প্রেম হলো নেতা প্রেম। নেতা প্রেম, তারপর দল প্রেম, তারপর দেশপ্রেম। এই অবস্থান থেকে বেরিয়ে আসতে না পারলে আমাদের খুব একটা কিছু হবে বলে মনে করি না। ধন্যবাদ। আচ্ছা, কি বলবো? জি, অসংখ্য ধন্যবাদ। মামুন মাহবুব ভাই, আপনার শেষ বক্তব্য প্লিজ। জি, আমার শেষ বক্তব্য হচ্ছে যে আহ, আবারও বলি যে আমরা গত 16 মাসে পরিবর্তন তো দূরের কথা, কি বিচার বিভাগ, কি নির্বাহী বিভাগ, আইন বিভাগ তো সংসদ তো নাই। পরিস্থিতি আগের চেয়ে আরো অবনতি হয়েছে। হ্যাঁ, কিছু লোকের বদল হয়েছে, নতুন লোক এসছে, কিন্তু সিস্টেমের বদল হয়নি। এখন নির্বাচন যদি বৈধ সুষ্ঠুভাবে হয়, সেই নির্বাচনে যদি ইঞ্জিনিয়ারিং না করে, যেটা মানুষের আতঙ্ক, সেইটা দূর করতে হবে। আমি অনুরোধ করব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে, অন্তত শত শত শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা রেখে যত কষ্টই হোক না কেন, অন্তত এই 12 তারিখের নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, যাতে মানুষ যে বলছে পাতানো, সেইটা না হয়, যে জিতবে না তাকে যেন না জেতায়। এবং এই যে তার আইন উপদেষ্টা, তারপরে ওই কি নাম, তথ্য সচিব, প্রেস সচিব, তারা যে আগরুম বাগরুম বলছে, মানুষকে বিভ্রান্ত করছে, তা না করে। আর আমার দুই শ্রদ্ধেয় বড় ভাইয়ের মতো যদি ইউনূস সাহেবের অসহায়ত্বই হয়, না হলে তা আনথিঙ্কেবল। 12 তারিখে ভোট, আর সেখানে 9 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি। এটা তো ইউনূস সাহেবকে জাতির সামনে চূড়ান্ত ভাবে তার মানে ওই একটা নাটক দেখেছিলাম, শাহজাদির কালো নেকাব খুলে যায়, নেকাবের আড়ালে ঝলসানো চেহারা। ইউনূস সাহেবের নেকাব খুলে যাচ্ছে, আগেও খুলতে, এইবার আরো বেশি খুলছে। আর আমি একটা হোপ এগেনস্ট হোপ মনে করি যে ইঞ্জিনিয়ারিং এ সুবিধা হবে না, কারণ আমার সমালোচকরা যা বলেছে, যারা বাংলাদেশের বাইরে থেকে ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে চায়, তারেক জিয়া যদি 6ই আগস্টে, এটা হচ্ছে আমার শেষ মন্তব্য, তারেক জিয়া যদি 6ই আগস্টেই প্লেনে উঠে লাফ দিয়ে আসতো, তাহলে একটা কথা ছিল। উনি যখন 16 মাস পর এসছে, আমার বিশ্বাস উনি বিরোধী দলের নেতা হওয়ার জন্য আসেনি। ধন্যবাদ। কি ধন্যবাদ। জি।